কাগজ, আর সেই কাগজে একটা সই, আর সেই কাগজের দাম আজকের হিসেবে প্রায় 10 কোটি টাকার সমান। কিন্তু টাকা নয়, সেই কাগজটা ঠিক করেছিল কোচবিহার ভারতের অংশ হবে না পাকিস্তানের। আজ আমরা সেই আসল কাগজটা খুলে দেখব। এই ভিডিওতে কোনো রাজনৈতিক স্লোগান নেই, শুধু আছে একটা প্রশ্ন: কোচবিহারের মহারাজা যে মার্জার এগ্রিমেন্টে 1949 সালে সই করেছিল, তাতে আসলে কি লেখা আছে? কারণ যদি সেই কাগজটাকে ভালোভাবে বোঝা যায়, তাহলে অন্য রাজ্যের দাবিটাও ঠিক ভালোভাবে আমরা বুঝতে পারব। উত্তরবঙ্গের অনেক মানুষ বছরের পর বছর একটা রাজ্যের দাবি তুলেছে। কেউ বলে গ্রেটার কোচবিহার, বা কেউ বলে কামতাপুর। এই দাবির পেছনে তিনটে কথা থাকে: আলাদা ভাষা, আলাদা সংস্কৃতি, আর আলাদা রাজার ইতিহাস। আর এই তিনটে দাবি বাস্তব। রাজবংশী সমাজের তাদের নিজস্ব আলাদা ভাষা আছে, তাদের নিজস্ব ভাওয়াইয়া সঙ্গীত আছে, আর ঠাকুর পঞ্চানন বর্মার মতো আলাদা সমাজ সংস্কারক পর্যন্ত আছে। তাই এই দাবির পেছনের অভিমানকে অস্বীকার করা যায় না। কিন্তু প্রশ্ন হলো, ইতিহাস কি সত্যি এই দাবিকে সমর্থন করে? সবচেয়ে বড় ভুল ধারণা। অনেকে বলে কোচবিহার নাকি শুরুতে 2-3 বছর আলাদা একটা রাজ্য ছিল, তারপর কোচবিহারকে জোর করে পশ্চিমবঙ্গের সঙ্গে জুড়ে দেওয়া হয়। আসলে টাইমলাইনটা কিন্তু অন্য কথা বলে। 1947 সালে কোচবিহারের মহারাজা নিজে কোচবিহারকে ভারতের সঙ্গে জোড়ার জন্য সম্মতি জানান। 1949 সালে সেই মার্জার এগ্রিমেন্টে সই হয়, আর 12 সেপ্টেম্বর 1949 সালে কোচবিহার কেন্দ্রের অধীনে আসে। আর 1 জানুয়ারি 1950 থেকে কোচবিহার পশ্চিমবঙ্গের একটি জেলা হয়। মানে আলাদা প্রদেশ ছিল, কিন্তু সেটা শুধুমাত্র 3 মাস। কিন্তু এখানেই একটা প্রশ্ন: মহারাজ কি কি ছেড়ে দিয়েছিলেন, আর তার বিনিময়ে কি কি পেয়েছিলেন? 1947 সালে কোচবিহার শুধু একা ছিল না, ভারতে ছিল প্রায় 565টা প্রিন্সলি স্টেট। প্রত্যেকের ছিল নিজেদের রাজা, নিজেদের পরিচয়, আর নিজেদের ইতিহাস। আর সবাই যদি নিজে একা থাকার সিদ্ধান্ত নিত, তাহলে ভারত হয়তো একটা এত বড় দেশ হতো না। সর্দার বল্লভভাই পাটেল আর তার সচিব ভিপি মেননের এই দায়িত্ব ছিল যে সবগুলো রাজ্যকে ভারতের মধ্যে এনে একত্রীকরণ করা। আর এই সিদ্ধান্ত নিতে যদি দেরি হতো, তার উদাহরণ আজকের কাশ্মীর। কাশ্মীরের মহারাজা হরি সিং কিন্তু দেরি করেছিলেন, আর সেই সময় পাকিস্তান কাশ্মীরে আক্রমণ করে, যার ফলে কাশ্মীরের একটা অংশ আজ ভারতের মধ্যে নেই। কিন্তু কোচবিহার দেরি না করে এই ভুলটি কিন্তু করেনি। চলুন এবার মার্জার এগ্রিমেন্টটি একটু খুলে দেখি। অনেকে অ্যাকসেশন এগ্রিমেন্ট আর মার্জার এগ্রিমেন্টকে একই ভাবেন। আসলে কিন্তু দুটো আলাদা। অ্যাকসেশন এগ্রিমেন্ট মানে প্রতিরক্ষা, বিদেশ নীতি আর যোগাযোগ ব্যবস্থা ভারতের হাতে তুলে দেওয়া, আর মার্জার এগ্রিমেন্ট মানে রাজ্য চালানোর পূর্ণ ক্ষমতা ভারত সরকারের হাতে তুলে দেওয়া। কোচবিহারের মহারাজা প্রথম চুক্তি তো বটেই, উনি দ্বিতীয় চুক্তিও মানে মার্জার এগ্রিমেন্টও সই করেছিলেন। মানে কোচবিহার ভারতের সঙ্গে শুধু যুক্তই হয়নি, কোচবিহার সম্পূর্ণভাবে ভারতের অংশ হয়ে গিয়েছিল। এবার চমকে দেওয়া প্রশ্ন: এই চুক্তির বদলে মহারাজা কি কি পেয়েছিলেন? প্রথম, তিনি মহারাজার টাইটেল ও সাম্মানিক মর্যাদা রাখতে পেরেছিলেন। দ্বিতীয়, তার ব্যক্তিগত সম্পত্তি যেমন রাজবাড়ি, জমি ও তার অন্যান্য ব্যক্তিগত সম্পদের উপর তার অধিকার বজায় ছিল। তৃতীয়ত, তিনি প্রতি বছর 8.5 লাখ টাকা প্রিভিপার্স মানে আজকের বাজার দর হিসাবে 10 কোটি টাকা পেতেন। চতুর্থ, তার ব্যক্তিগত মর্যাদা, কিছু বিশেষ অধিকার ও রাজপরিবারের স্বীকৃতি সরকারিভাবে রক্ষা করা হয়েছিল। আর সাধারণ মানুষের জন্য রাজকোষে থাকা টাকা তাদের উন্নয়নের ব্যবহারের কথা নথিতে কিন্তু লেখা ছিল। তাহলে বুঝুন, এটা ছিল একটা পূর্ণাঙ্গ সেটেলমেন্ট। এখানে একটা বড় প্রশ্ন আসে: যদি আজকে বলা হয় কোচবিহার নতুনভাবে একটা চুক্তি করবে, তাহলে হায়দ্রাবাদ, ত্রিবাঙ্কুর, জুনাগড়
আরো শত শত রাজ্য এই একই দাবি কিন্তু তুলতে পারে। এই কারণেই মার্জার এগ্রিমেন্টকে ভারতের ইন্টিগ্রেশনের চূড়ান্ত ধাপ বলে গণ্য করা হয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে ভাবেন এখনো পর্যন্ত রাজ পরিবারের সেই বিশেষ অধিকার আছে। না, আর নেই। 1971 সালে সংবিধানের 26তম সংশোধন করে প্রিভি পার্স আর বিশেষ অধিকার কিন্তু রাজাদের তুলে দেওয়া হয়। মানে চুক্তির যেটা অংশ ছিল পরে সেটাকেও বাতিল করে দেওয়া হয়। তার মানে এই দাঁড়ায় আজকের সেই রাজারা আর অন্যান্য প্রত্যেকটা নাগরিক দুজনের একই সম্মান কিন্তু বজায় আছে, আর তারা সাধারণ নাগরিকের মতোই কিন্তু গণ্য হয়। এবার মানচিত্রে দেখুন, শিলিগুড়ি করিডর, অনেকে চিকেন নেকও বলে, ভারতের সবচেয়ে সরু স্থলপথ, সবচেয়ে সরু জায়গায় প্রায় 20 থেকে 22 কিলোমিটার। এই পথ দিয়েই উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাকি দেশের যোগাযোগ। এর ভেতরে কোচবিহার, চারিপাশে আন্তর্জাতিক সীমানা। এই অঞ্চলে আরো একটি ছোট্ট রাজ্য তৈরি হলে তার নিরাপত্তা, অর্থনীতি ও প্রশাসনিক কাজগুলো অনেক কিন্তু জটিল হয়ে পড়বে। এবার সেই প্রশ্ন, কোচবিহার যদি পূর্ব পাকিস্তান মানে আজকের বাংলাদেশের অন্তর্ভুক্ত হতো, তাহলে ইতিহাস কিন্তু নিশ্চিতভাবে বলে না ঠিক কি হতো, কিন্তু ইতিহাস নিশ্চিতভাবে একটা জিনিস কিন্তু দেখায়, পূর্ব পাকিস্তান মানে আজকের বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কিভাবে ধীরে ধীরে কমে গেছে। 1941 সালে ছিল 28%, 1951 সালে 22%, 1974 সালে 13%, 2011 সালে 8.5% আর 2022 সালে 7.95%। এই সংখ্যাগুলো শুধু ডেমোগ্রাফি নয়, এগুলো হলো নিরাপত্তা, পরিচয়, টিকে থাকার প্রশ্ন। এখানে একটা কথা আমি খুব স্পষ্টভাবে বলবো, রাজবংশী মানুষের ভাষার দাবি বাস্তব, তাদের সংস্কৃতির দাবি বাস্তব, তাদের উন্নয়নের দাবি কিন্তু বাস্তব। প্রশ্ন হলো, আলাদা রাজ্যের দাবি কি এই সমস্যার একমাত্র সমাধান, নাকি ভাষার স্বীকৃতি, শিক্ষা, চাকরি, সাংস্কৃতিক প্রতিষ্ঠান এই পদগুলোকে আরো বেশি মজবুত করে? শেষে একটা প্রশ্নই রেখে যাই, আপনি যদি 1949 সালে কোচবিহারের মহারাজার জায়গায় থাকতেন, আপনি কি সেই মার্জার এগ্রিমেন্টে সই করতেন, নাকি কোচবিহারকে একটি দেশ হিসেবে আলাদা করে রাখতেন? যাতে ভয় কিন্তু অবশ্যই ছিল। কমেন্টে লিখে অবশ্যই জানাবেন আপনি কি করতেন। নমস্কার।